আমরা আবার সেরকম একটি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। মানুষ এই সরকারকেও ঘৃণা করা শুরু করবে। এই কালচারকে এই দেশে পরিবর্তন করতে হবে এবং যে স্পিরিট আমরা এগোচ্ছি, পিপলস কিন্তু মেন্টালি অনেকটা রেডি হচ্ছে। রাজনীতিবিদরা দি পালস অফ দি কমন পিপল অথবা পালস অফ দি নিউ জেনারেশন, এটা বুঝতে কিন্তু আমরা ব্যর্থ। এই ব্যর্থতা আমাদেরকে পরিপূর্ণ ব্যর্থ করবে, আমি এটা মনে করি। ডক্টর ইউনূসের জীবনের সবচেয়ে বড় কালিমা হবে এটা, যেহেতু উনি বারবার বলছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উনি নির্বাচন করবেন। নির্বাচন করার আগে উনি বলছেন সংস্কার করবেন, তো সংস্কার এখনো ফাইনাল হওয়ার আগে উনি নির্বাচন ঘোষণা করে দিচ্ছেন। এখন একটা রাষ্ট্রকে, পুরা দেশকে একটা ডিফেন্সিভ জায়গায় নিয়ে গেছেন ডক্টর ইউনূস। রাজনৈতিক দলগুলো এখন থেকে শিক্ষা নিয়ে ডেমোক্রেটিক হবে, তারা স্বৈরাচারী চরিত্রে পরিবর্তন আনবে। দেশে আর নির্বাচন নিয়ে ভোটারি নির্বাচন হবে না, ষড়যন্ত্র হবে না, বিদেশিদের প্রেসক্রিপশনে আমরা চলবো না। উই বিকাম ভেরি মাচ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ক্যাপাবল এনাফ টু রান আওয়ার ওন কান্ট্রি। কিন্তু আনফর্চুনেটলি মানুষ জীবনও দেয়, রক্ত দেয়, স্যাক্রিফাইস করে, সাহস দেখায়, চ্যালেঞ্জ করে, সফল হয়। কিন্তু আনফর্চুনেটলি রাজনৈতিক দলগুলো বারবারই স্বার্থপরতা দেখিয়েছে, আত্মকেন্দ্রিকতা দেখিয়েছে, নীতিহীনতা দেখিয়েছে এবং নিজের জন্য করার চেষ্টা করছে, হীনমন্যতায় ভুগেছে। হীনমন্যতা বলতে আমি এটা বুঝি বা বুঝাই যে নিজের উপরে ডিপেন্ড করে রাজনীতি করার এই সাহসটি খুব কম সময় রাজনীতিবিদরা করতে পেরেছে। তারা সবসময় মনে করেছেন যে আমাদের জন্য হয় আমেরিকার ব্লেসিং দরকার, না হয় আমাদের জন্য ইন্ডিয়ার ব্লেসিং দরকার, না হয় কোনো একটি বৃহৎ শক্তির ব্লেসিং আমাদের দরকার। এই যে বদ্ধ মানসিকতা, ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল এবং আত্মকেন্দ্রিকতা এই দেশে একটি সত্যিকার অর্থে প্যাট্রিয়টিক পলিটিক্যাল ডাইমেনশন বা পলিটিক্যাল স্টেক তৈরি করার সেই জায়গাটি আজকে এখনো গড়ে ওঠে। এবং সেই কারণেই এত বড় পরিবর্তনের পর পৃথিবীর ইতিহাসে বহু বিপ্লব হয়েছে, আমরা জানি, আপনার আমার জন্য ভালো। কিন্তু 5ই আগস্টের যে পরিবর্তন, এটা ছিল ইউনিক। নানা বিপ্লবের সংগঠিত শক্তি একজন জনপ্রিয় নেতৃত্বের অধীনে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আন্দোলন করেছে। কিন্তু এইবার আন্দোলনটা ছিল কোনো সেন্ট্রাল কোনো ফিগার ছিল, জনগণ সেখানে টুক আপ দি লিডারশিপ বাই দেমসেলভস। ইভেন যতটুকু নেটওয়ার্ক ছিল সেখানেও খুব বেশি যে একটা সেন্ট্রাল কমিউনিকেশন ছিল তাও নয়। মানুষ নিজ উদ্যোগে বেরিয়ে গিয়েছিল, মা তার শিশুকে নিয়ে বেরিয়েছে, ছেলে চলে গেছে বাসা থেকে, যে ছেলের রুম খালি, মা আবার দৌড়ায় রাস্তায় চলে গেছে ছেলের সাথে। এরকমই তো চিত্র ছিল এখানে এবং সাংঘাতিক ধরনের একটা পার্টিসিপেটরি আন্দোলন বা সংগ্রাম ছিল এইবার। আর আরেকটা পিকুলিয়ার দিক ছিল যেটা ইগনোরড, অনেকটা আমাদের লোকেরা অনেকটা ইগনোর করছে, ইতিহাসও করছে, বুদ্ধিজীবীরা করছে, সাংবাদিকেরাও করছে, যে আমরা এটাকে এলিট শ্রেণী বা ছাত্র জনতার আন্দোলন দেখেছি, কিন্তু নিম্ন শ্রেণীর লোকেরা যে ভূমিকা নিয়েছে সেটা কিন্তু খুব কমই আসতেছে আমাদের। এটা তো একটা বৈষম্য। আমি এক জায়গায় বলেছিলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের সবচেয়ে বড় বৈষম্য তৈরি হয়েছে কন্ট্রিবিউশনটাকে আমরা যার যে পরিমাণ প্রপোর্শনেটলি আমরা দেখিনি। এই যে প্রপোর্শনেট কন্ট্রিবিউশন কনসিডার করে প্রপোর্শনেট রিটার্ন দেওয়ার যে বিষয়টা থাকে, রিকগনিশনের প্রপোর্শনেট রিকগনিশন আমি বলছি, সে কাজটি হচ্ছে না। আমি 6 তারিখ পর্যন্ত জেলে ছিলাম, 6 তারিখে বেরিয়েছিলাম, আমাকে 22 তারিখে অ্যারেস্ট করছিল জুলাই। তো 5 আগস্টের পরে 6 তারিখ বেরিয়ে আসলাম। 7 তারিখে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি, গিয়ে দেখি মানে কয়েকটা ওয়ার্ডেই পঙ্গু লোকরা, সাংঘাতিকভাবে আহত লোকরা আছে। আই ওয়াজ আটারলি অ্যামেজড অ্যান্ড সারপ্রাইজড টু সি যে সেখানে 80% ছিল রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, বাদাম বিক্রেতা, আর 20% ছিল স্টুডেন্টস অ্যান্ড আদার্স। এই যে একটা ভিন্ন ধর্মী পরিবর্তন এবার হয়েছে, সেই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল আমার, কয়েকটা জিনিস তাৎক্ষণিক মানুষ ভেবেছিল যে স্বৈরাচার আর 100 বছরে বাংলাদেশে ফিরে আসতে পারবে। কারণ আওয়ামী লীগের যে পতন হয়েছে এটা তো শুধু রাজনৈতিক পতন, এটা শুধু ক্ষমতার পতন, এটা বলা যায় একটা অল আউট, তাদের ডিসঅ্যাপিয়ারেন্সের মতো একটি জায়গা। এমন কোনো সময় আর তৈরি হয়নি দেশ, তাদের প্রধান দেশ থেকে পালিয়েছে, সকল এমপিরা পালিয়েছে, সকল মন্ত্রীরা পালিয়েছে, সকল ডিস্ট্রিক্ট সভাপতিরা পালিয়েছে, সকল উপজেলা সভাপতিরা পালিয়েছে,
বলা যায় সকল ইউনিয়ন সভাপতিরাও পালাইছে। এরকম একটি চেঞ্জের পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে আর স্বৈরাচার ফিরবে না। তো এই ছোট মেসেজ দিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একটি সুষ্ঠু অবাধ জনগণের অংশগ্রহণমূলক। আমরা যখন ইংরেজিতে পার্টিসিপেটরি বিদেশিদের সাথে কথা বলি, তারা মনে করে যে আমরা আওয়ামী লীগ কি বোঝাচ্ছি, কিন্তু নো, দি পার্টিসিপেশন অফ দি জেনারেল পিপল। যেহেতু গত 15 বছরে মানুষ ভোট দিতে আসে না, যখন আমরা কেউ ছিলেন না আওয়ামী লীগ জিতে যাবে, আওয়ামী লীগ ছাড়া কেউ নাই, সে সময় আওয়ামী লীগের লোকেরা আসে নাই ভোট দেওয়ার জন্য। তারা জানে তারা ক্ষমতায় যাবে, রেজাল্ট হয়ে যাবে, তারা 290-98 জিতবে এবং সিচুয়েশন তাদের ফুল কন্ট্রোলে। তারপরও ভোটের পার্সেন্টেজ কত ছিল? 5। জেনুইন ভোটের নাম্বার ছিল। তো কারণ মানুষ এক ধরনের প্রান্তিকতার কারণে, সেখানে চ্যালেঞ্জিং কোনো সিচুয়েশন না থাকার কারণে, এনভায়রনমেন্ট কনজেনিয়াল না থাকার কারণে, আমরা আশা করি মানুষকে এমন একটি এনভায়রনমেন্ট দিতে হবে, এই সরকারকে ইন্টারিম গভর্নমেন্ট ক্যানট স্পেয়ার দেমসেলস ফ্রম দি রেসপন্সিবিলিটিস। একটি দল নানাভাবে ম্যানেজ করে তারা বলছে নির্বাচনে যাব এবং ছুড়ে দিচ্ছে একটি প্রশ্ন যে আপনারা কি নির্বাচনে যাবেন না যাবেন? নির্বাচনে যাব কি যাব না, এটা তো আজকে দেশের মৌলিক প্রশ্ন না। এদেশের মানুষের মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার চান কি না, না আগের সেই আওয়ামী যুগের আওয়ামী জাহিলিয়াতের দিকে আপনি ফিরে যেতে চান। আজকের প্রশ্ন হচ্ছে ঐকমত্যের যেগুলোতে আমরা হয়েছি সেগুলোর আইনি ভিত্তি হবে কি হবে না, তার ভিত্তিতে নির্বাচন হবে কি হবে না, এটা আজকে জাতির প্রশ্ন। এখানে দ্বিভাগে বিভক্ত হয়ে গেছে জাতি। এক ভাগ কোনো সংস্কার চায় না, তারা চায় জেনেতনভাবে একটা নির্বাচন করার জন্য। যদি তাই হয় তাহলে রক্ত দেওয়া কেন? যদি তা হয় তাহলে জীবন দেওয়া কেন? যদি তা হয় 5 আগস্ট কেন? যদি তাই হয় 5 আগস্টের প্রোডাক্ট আজকে ডক্টর ইউনূস ওই চেয়ারে বসছেন কীভাবে? সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা নির্বাচনের জন্যই তো আমরা চাচ্ছি, আমরা নির্বাচনই চাচ্ছি। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু নির্বাচনের আগে সংস্কার হইতে হবে। সংস্কারবিহীন আমরা সংস্কারের যেগুলো হয়েছে এগুলোকে আদায় করব, নির্বাচনে যাব, এটি হচ্ছে আমাদের স্ট্যান্ড। কারণ আপনারা জানেন যে ইমানের 3টি অংশ: মুখে স্বীকার করা, মনে মনে ধারণ করা, কার্যে পরিণত করা। সংস্কারেরও 3টি অংশ। একটা হচ্ছে ঐকমত্য হওয়া, 2 এগুলোকে আইনি ভিত্তি দেওয়া, 3 তার ভিত্তিতে নির্বাচন হওয়া। এখন পর্যন্ত কি হয়েছে? ঐকমত্য হয়েছে। আমি যদি ধরে নিই সাম ডিফারেন্সেস ডাজ নট ম্যাটার, তাহলে ঐকমত্য হয়েছে। তারপরটা কি? আইনি ভিত্তি দেওয়া। তারপরটা কি? এটার ভিত্তিতে, তাহলে ইমান পরিপূর্ণ হয়নি এখন। ঠিক আছে? সুতরাং আমি মৌলিকভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে সমস্ত বিষয়ে রিফর্মসের ঐকমত্য হয়েছে সেটার আইনি ভিত্তি হবে, সেটার ভিত্তিতেই নির্বাচন হবে ইনশাআল্লাহ।